প্রমাণ সমেত কাব্যার কুকীর্তি ফাঁস করবে গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গীতা মনে মনে খুব কষ্ট পায়। পুরো সিস্টেমটা যে এইভাবে বদলে যাবে এটা কল্পনাও করতে পারেনি। এদিকে স্বস্তিকের কাছ থেকে তো অনেকটাই দূরে রয়েছে গীতা। স্বস্তিক কাব্যার ফাঁদে পা দেয়। এরপর স্বস্তিক চলে এসেছে কাব্যার পাঠানো অ্যাড্রেসে। স্বস্তিক বলে, কি হয়েছেটা কি বলতে চাও তুমি? আমাকে খুলে বলো তো, যার জন্য তুমি আমাকে এখানে ডেকে নিয়ে আসলে। কাব্যা তখন বলে, তোমাকে অনেক কথা বলবো বলেই তো এখানে ডেকে নিয়ে এসেছি স্বস্তিক। দেখো, আমি চাই তোমার আর আমার মধ্যে সমস্ত ধারণাগুলো স্পষ্ট হয়ে যাক। আমি কোনোভাবেই এটা হতে দিতে পারবো না যে তুমি আমার সম্পর্কে কিছু মিথ্যে ধারণা মনের মধ্যে পুষে রাখো। স্বস্তিক বলে, আরে এসব কথা ছাড়ো, কাজের কথা বলো, কেন আমাকে এখানে ডেকেছো? তখন কাব্যা বলে, হ্যাঁ অবশ্যই বলবো বলেই তো আমি তোমাকে এখানে ডেকেছি, না হলে কি আর এখানে ডাকতাম? তার আগে তুমি একটু কফি খাবে তো? আমি এক কাজ করি, ওয়েটারকে একটু কফি বলে দিই। স্বস্তিক বলে, না আমি কফি খাবো না। কাব্যা বলে, এত রাগ করছো কেন? এরপর ওয়েটারকে ফোন করে 2 কাপ কফির অর্ডার দেয়। তারপরেই স্বস্তিক বলে, কি বলতে চাও এবার খুলে বলো, আমার হাতে বেশি সময় বাকি নেই। তখন কাব্যা বলে, বিশ্বাস করো আমি বা গিনি কেউই আমরা এই কাজটা করিনি। গণেশ গাঙ্গুলিকে আমরা কেন মারার চেষ্টা করব, আমরা এসব কিছুই জানি না। স্বস্তিক বলে, তুমি কি এই কথাগুলো বলবার জন্যই আমাকে ডেকে নিয়ে এসেছো? কিন্তু আমার তো অন্য কিছু মনে হয়। কাব্যা বলে, আমি জানি না তোমার কি মনে হয়, তবে যেটা সত্যি আমি শুধু সেটাই বলেছি। এখন যদি তোমার এই কথাটা বিশ্বাস করতে অসুবিধা হয় তাহলে আমার আর কিছু করার নেই। এরপর স্বস্তিক বলে, আমার তো খুবই খারাপ লাগছে, আর সেই জন্যই আমি তোমায় বললাম। এরপর কফি চলে এসেছে। কফি খেতে চায় না স্বস্তিক। তখন কাব্যা বলে, আমি যদি এই কফিটা বানাতাম তাহলে তুমি খেতে না, কারণ আমি জানি তুমি আমায় বিশ্বাস করো না। ভাবতে যে এই কফির মধ্যে আমি কিছু মিশিয়ে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো এই কফিটা ওনারা বানিয়েছে, তো এই কফির মধ্যে কিছুই মেশানো নেই, আর দরজাও খোলা আছে, চাইলে তুমি খেতে পারো। এরপর কাব্যা যখন নাটক করতে শুরু করে তখন দরজার উপাস থেকে কেউ একজন গুলির শব্দ করে, আর ইচ্ছে করে কাব্যা অ্যাক্টিং করতে থাকে আর বলে, আমার হাতে মনে হচ্ছে গুলি লাগলো। কিন্তু কফিতে চুমুক দিয়েছিল স্বস্তিক, তাই আস্তে আস্তে স্বস্তিকের শরীরটা খারাপ লাগতে শুরু করে। কাব্যার সাথে কথা বলতে বলতেই স্বস্তিক ঘুমিয়ে পড়ে। আসলে ওখানে ঘুমের ওষুধ মেশানো ছিল। কাব্যা তখন বলে, আমি জানতাম তুমি এবারে ঘুমাবে। তুমি কি বোকা স্বস্তিক, সেই আমার পাতা ফাঁদে পা দিলে? ভাবতেও কেমন যেন অবাক লাগে যে তুমি গীতার হাজবেন্ড। এরপর স্বস্তিককে নিজের পাশে শুয়ে দিয়ে পটাপট কতগুলো আগে ছবি তুলে নেয়। তারপরেই ফোন করে গীতাকে। গীতা তখন বলে, এত রাতে ফোন করেছো কিসের জন্য? কাব্যা বলে, আরে এখন ফোন না করলে এর পরে ফোন করলে তো দেরি হয়ে যেত, সেই জন্যই তো তোমাকে ফোনটা করলাম, স্পেশাল কিছু দেখাবো বলে। তা তুমি স্পেশাল কিছু দেখবে না গীতা? গীতা বলে, কি স্পেশাল দেখব? এরপর ভিডিও কল করে পুরোটা দেখায়। যা দেখার পরে গীতার খুবই খারাপ লাগে। গীতা বলে, স্বস্তিক বাবু ওখানে রয়েছে? তখন কাব্যা বলে, হ্যাঁ, স্বস্তিক আর আমি আজকে রাতটা অনেক ভালো এনজয় করব। স্বস্তিক তো আমাকে ভালোবেসে আপন করে নিয়েছে, ও তোমার সাথে আর থাকতে চায় না, বুঝলে গীতা? তাই আর আমার মনে হয় তোমার আর ওর রাস্তাটা আলাদা হয়ে যাওয়াটাই ভালো। গীতা এগুলো দেখার পরে তো ভীষণ কষ্ট রয়েছে, আর বুঝতে পারে না যে কি করবে। কাব্যা বলে, তাহলে শেষ পর্যন্ত স্বস্তিক আমার কাছে চলে আসলো, আমার হয়ে গেল, এরপর চাইলেও কি আর তুমি সংসার করতে পারবে গীতা স্বস্তিকের সাথে? ফোনটা কেটে দেয় গীতা। কিছুতেই মেনে নিতে পারছে না, খুবই কান্নাকাটি করতে থাকে। এরপরেই কাব্যা ঘুম থেকে উঠে পড়েছে। ওয়েটারকে বলে, চলুন আপনার টাকাটা পেমেন্ট করে আমি এখান থেকে বেরিয়ে যাব। কাব্যা তো বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেছে স্বস্তিকের। স্বস্তিক ঘুম থেকে উঠে পড়ে বলে, এ বাবা, আমি এখানে কি করে এলাম? এরপর পুরো ঘটনাটা মনে করার চেষ্টা করে, আর মনে পড়তেই ভয় পেয়ে যায় স্বস্তিক। ফোন করেছে গীতাকে, বারবার ফোন করতে থাকে। গীতা বারবারই ফোন কেটে দেয়, কিন্তু তারপরে বাধ্য হয়ে একবার ফোন ধরেছে গীতা। স্বস্তিক তখন বলে, এতবার ধরে ফোন করছি, ফোনটা কেটে দিচ্ছ কেন? গীতা তখন বলে, কেন ফোন করেছেন আমায়? আর আপনি কোথায় রয়েছেন? কাব্যার সাথে তো আমি কি করব আপনার ফোন ধরে? আপনি আর কত নিচে নামবেন? এখন আমি একটা কথা খুব ভালো মতন বুঝে গেছি, আমরা গাছে আমরাই হয়, আম হয় না। এই কথাটা শোনার পরে স্বস্তিক বুঝতে পারে কোনো একটা গন্ডগোল করেছে কাব্যা। তাড়াতাড়ি করে নিজের ড্রেস চেঞ্জ করে চলে গেছে গীতার বাড়িতে। দরজা ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, গীতা আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, যেগুলো না বললেই নয়, একবার অন্তত শোনার সুযোগটা করে দাও। তখনই গীতা বলে, আপনাকে আমি এখানে ঢুকতে দেব না,
আপনি কাভিয়ার সাথে ছিলেন না, কাভিয়ার কাছেই যান। তার মধ্যেই স্বস্তিক বারবার করে রিকোয়েস্ট করলেও কোনোভাবেই গীতা দরজা খুলতে চাই না। এরপরেই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, আপনার ছেলে আমার বাড়ির দরজায় এসে কড়া নাড়ছে, আপনি আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আর পারলে ডিভোর্স পেপার পাঠিয়ে দিন, আমি সই করে দেব। আমি এই রকম একটা ছেলের সাথে অন্তত সংসার করতে চাই না। অগ্নিজিৎ মুখার্জি বলে, চুপ করো, আমার ছেলের সম্পর্কে খারাপ খারাপ কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে যে তুমি এই কথাগুলো বলছো? গীতা বলে, আপনার ছেলে একটা ক্যারেক্টারলেস, তাই এই কথাগুলো বলেছি, না হলে বলতাম না। তখনই স্বস্তিক বলে, গীতা তুমি আমাকে বিশ্বাস করো না, তাহলে তুমি আমাকে কি করে ভালোবাসবে? একবার অন্তত দরজাটা খুলে দাও। কিন্তু কোনোভাবেই আর গীতা দরজা খোলে না, আর বলে, আপনার সাথে আমার শেষ দেখা হবে কোর্টে। আপনি যে অন্যায় করেছেন তার প্রতিবাদ আমি করবই। আর এই যে অগ্নিজিৎ মুখার্জি, আপনি তো অনেক অন্যায় করেছেন। এবারে বলছি, আপনার কোমরে দড়ি বেঁধে যদি থানায় জেলে নিয়ে যেতে না পেরেছি তো আমার নামও গীতা না। আর এটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি বলে, শাট আপ, একটা কথা বলবে না তুমি। কি বলতে চাইছো? অগ্নিজিৎ মুখার্জির মতো উকিলের জায়গা হবে থানায়, জেলে? সেটা কখনো হবে না। তার আগে আমি সমস্ত কিছু করে দেব, এমনভাবে কেস সাজাবো না যে তুমি দৌড়ে কুল পাবে না। আর এইসব কথা শোনার পর প্রলয়ের খুব খারাপ লাগে। যেই মেয়েটা অগ্নিজিৎ মুখার্জির জন্য এত কিছু করলো, অগ্নিজিৎ মুখার্জিকে বাবা বলে ডাকলো, সেই অগ্নিজিৎ মুখার্জি কি করে এতটা বদলে যেতে পারে, এটা বিশ্বাসই করতে পারছিল না প্রলয়। এদিকে আজকে তো হোলি, সবাই মিলে হোলির রং খেলছে, মেতে উঠেছে আনন্দে। তার মধ্যেই সাত্বিককে জোর করে নিয়ে আসা হয়। এর মধ্যেই স্বস্তিককে রং দিতে চায় কাভিয়া। তখনই স্বস্তিক বলে, আমাকে রং দিও না, কারণ আমি এখনো গীতার হাত থেকে রং মাখিনি। কাভিয়া তখন বলে, এই শোনো, ন্যাকামোটা বন্ধ করো, তোমাকে এত ন্যাকামো করতে কেউই বলেনি। হাটে হাড়িটা সবার সামনে ভেঙে দিলে তোমার কি ভালো লাগবে? স্বস্তিক তখন আর কিছু বলতে পারে না। গিনি মনে মনে বলে, উফ, এমন একটা চাল চেলেছি না। গীতা, স্বস্তিক সবাই খুব জব্দ হয়ে গেছে, অনেক বার বেড়েছিল সবাই। আমি যেমন আমার স্বামীর সাথে ঘর করতে পারিনি, প্রতিটা সময় দগ্ধে দগ্ধে জ্বলেছি, এবারে সেই জ্বলাটা জ্বলবে গীতা। দেখ গীতা, নিজের স্বামী যদি অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত থাকে, অন্য কোনো মেয়েকে আপন করে নেয়, তখন সেই স্ত্রীর ঠিক কী মনের অবস্থা হতে পারে সেটা বোঝানোর জন্যই আমাকে এই স্টেপটা নিতে হয়েছিল। এর মধ্যেই কাভিয়া তখন বলে, স্বস্তিক, খুব শিগগিরই তোমার আর গীতার ডিভোর্সটা হয়ে গেলে আমি আর তুমি বিয়ের পিঁড়িতে বসবো, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। কিন্তু স্বস্তিক কিছুতেই কাভিয়াকে পছন্দ তো করছেই না। এদিকে গীতা বোঝার চেষ্টা করে, সত্যি কি স্বস্তিকবাবু এরকম অন্যায় করতে পারে? কিন্তু এটার কোনো উত্তরই পাচ্ছিল না গীতা। কিন্তু কাভিয়ার মুখোশটা সবার সামনে টেনে খুলতে চাইছে গীতা।